ওকে 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 সো তোমাদেরকে আমরা এখানে অঙ্কটা করতে দিয়েছিলাম, অনেকেই অলরেডি অ্যান্সার দিয়েছো, যা দিতে পারো নাই দ্রুত একটু দিয়ে ফেলো। ওকে আচ্ছা মিথিলা, আচ্ছা ঠিক আছে। ওকে সো এখানে উপকারের ইংলিশ টার্ম হচ্ছে ফোকাস, আর আদর্শ আকার মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড যে শেপ আছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফরম্যাট, এটাতে নিয়ে আসতে বলা ছিল। আচ্ছা তো আমরা আমাদের আলোচনা পর্বে তাহলে চলে আসি। কয়েকজন করে দিয়েছো, করছো, যা করতে পারো না তাতে একটু করা ট্রাই করো। আমরা আমাদের এই অঙ্কর পার্টে চলে আসবো, ঠিক আছে? একটু দ্রুত আমি চাই সবাই, আমি আলোচনা শুরু করার আগে যেহেতু অনেকটা শর্ট সিলেবাসের অধ্যায় আছে, একটু দ্রুত যারা এখনও দিতে পারো নাই একটু কাজ আমাকে করে দাও। আমি এরপর তোমাকে ফুল লেন্থে ডিসকাশন করবো ইনশাল্লাহ, একটু আলোচনা এর মধ্যে আমাকে করে দাও। ওকে দ্রুত একটা অ্যান্সার জানো, সবাই চাচ্ছি সবাই একটা অ্যান্সারটা আমাকে দাও। আচ্ছা হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট ম্যাথসগুলোর, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এই চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট ম্যাথসগুলোর আমরা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা এখানে অনেকে অ্যান্সার দিচ্ছ, অনেকে ডিরেক্টলি দিয়েছো। ওকে সো আমরা একটু মূল আলোচনায় চলে যাই তাহলে। তোমরা তো এটা যতটুকু পারলাম দেখলাম, এখন এটার কনসেপ্ট পার্টে চলে যাই, ঠিক আছে? ওকে মূল কনসেপ্ট পার্টে চলে যাই। তো এই কোয়েশ্চেন্সটা আমরা সলভ করব, একটু পরে সলভ করব, কেমন? আচ্ছা সো এখানে কনিক পার্টে আসি, কনিক। ওকে তো এই জায়গায় আমাদের আলোচনা পর্বে কি কি আছে? পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। কনিক পার্টে তোমাদের এখানে কিছু কথা, যেগুলো একদম বেসিক লেভেলে কিছু কথা আছে, যে কনিকের শেপ ডিটারমিনেশন নিয়ে, কোন ক্ষেত্রে কোন শেপ আছে এবং কনিকের আর আদার্স কনিকটা কীভাবে আসলো, এগুলো নিয়ে কিছু কথাবার্তা ছিল। এগুলো হচ্ছে তোমরা কম বেশি হয়তো জানো বা জানো না, এগুলো আমি লেকচার 2-তে রেখেছি, লেকচার 1-এ রাখিনি, এগুলো লেকচার 2-তে রেখেছি। লেকচার 2-তে হচ্ছে কনিকের ফুল বেসিক, মূল বেসিকটা, যেটা হচ্ছে কনিকের শেপ আইডেন্টিফিকেশন এবং এখানে AB - H² জনিত যে কথাগুলো ছিল, নির্ণায়কের যে অ্যাপ্লিকেশনটা ছিল কনিকের পার্টে, এই জিনিসগুলো হচ্ছে আমরা লেকচার 2-তে রেখেছি। এগুলো লেকচার 2-তে আমরা আলোচনা করবো। আর লেকচার 1-এ কী করবো? লেকচার 1-এ হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এইগুলোর যে অংশটুকু তুমি মেইন বই থেকে পড়ছো, একাডেমিকে পড়েছো, সেই অংশটুকু মূলত লেকচার 1-এ আমরা আলোচনা করবো, এবং সেখান থেকে যাতে তোমার একটা কনফিডেন্স লেভেল চলে আসে যে না এখানে কী কী কোয়েশ্চেন আসতেছে, সেগুলো মোটামুটি ইজি প্যাটার্নে আছে, এগুলো আমরা পারবো, ঠিক আছে? আচ্ছা তো আমরা সেই পার্টে একটু আসি। ওকে তো এখানে দেখো পরাবৃত্ত পার্টে আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এখানে উৎকেন্দ্রিকতা যেটা একটা টার্ম আছে, উৎকেন্দ্রিকতা, সেখানে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, উপবৃত্তের ক্ষেত্রে 0 থেকে 1 এবং অধিবৃত্তের ক্ষেত্রে >1, তাই না? এবং পরাবৃত্তের, উপবৃত্ত, অধিবৃত্তের এটা যে শেপগুলো ছিল, পরাবৃত্তের শেপ এরকম শেপ ছিল পরাবৃত্তের, উপবৃত্তের ক্ষেত্রে শেপ হচ্ছে এটা, আর অধিবৃত্তের ক্ষেত্রে শেপ হচ্ছে এটা, তাই না? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটার ক্ষেত্রে সেই এই তিনটা আসে। আচ্ছা আর এরপর সমীকরণের কথা যদি আমরা বলি, সমীকরণের কথা যদি বলি, আমি একটু পরে কোয়েশ্চেন্স নিচ্ছি, আগে একটু দেখো। ওকে সমীকরণের কথা যদি বলি, পরাবৃত্তের সমীকরণ স্ট্যান্ডার্ড y² = 4x, উপবৃত্তের ক্ষেত্রে x² / a² প্লাস y² / b² = 1, আর অধিবৃত্তের ক্ষেত্রে x² / a² মাইনাস y² / b² = 1। ওকে তো এই তিনটা জিনিস, এগুলো তো আমরা কম বেশি জানি, আমি জাস্ট ট্রাই করতেছি তোমাকে এই জিনিসগুলোকে একটু রিমাইন্ডার দিতে, যে তুমি যে করেছো আগে যখন প্র্যাকটিস করেছো একাডেমিক এক্সামের জন্য বা নিজস্বভাবে, যেগুলো কম বেশি তুমি শিখেছো, তাই না? এই জিনিসটা তোমাকে জাস্ট আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আচ্ছা তো এই রিমাইন্ডারের কেসে আমরা এই তিনটা শেপ তো বুঝলাম, এখন আমরা পরের পর্বে আসি। পরের পর্বের কাহিনীতে যে পরাবৃত্ত, এটার যে আলোচনা পর্ব সেটা একটু দেখো, পরাবৃত্ত। ওকে সো পরাবৃত্তের কেসে প্রথমত আমরা চিত্র নিয়ে একটা কথা বলবো, সে চিত্র পাঠটা বুঝতে পারলে অনেকটুকু কাভার হয়ে যায়, এবং চিত্র দিয়ে সব কিছু বলা হবে। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইটার কেসে এটা যে স্ট্যান্ডার্ড শেপ y² = 4x, হ্যাঁ, এবং এই জায়গায় এই যে পয়েন্টটা আছে এটাকে বলি আমরা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে এ দ্বারা ডিফাইন করে, এবং এই শীর্ষবিন্দুর কেসে এই ইকুয়েশন থেকে শীর্ষবিন্দু এভাবে তুমি হিসাব করতে পারো, ঠিক আছে? 4a of x - 0, তো এই যে 0, এই 0 সেখান থেকে 0 0 শীর্ষবিন্দুতে কনভার্ট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে প্রথম কথা। ওকে এই কথা তো সবার কাছে ক্লিয়ার না হলে আমি কোয়েশ্চেন্স নিচ্ছি একটু পরে, দাঁড়াও। আচ্ছা সো সেকেন্ড কথা যেটা যে এই পরাবৃত্তের কেসেই যদি গ্রাফটা বাম দিকে হয়, তাহলে তখন এই পরাবৃত্তের কেসে যদি গ্রাফটা বাম দিকে হয়
তাহলে বা তখন শেপটা কী হয়ে যায়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, তাই না? বাম দিকে হলে গ্রাফটা হয়ে যায় এটা। থার্ড কথা যেটা, এটার কেসে এই যে গ্রাফটা, হ্যাঁ, এখানে x এর উপর পাওয়ার 2, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, 4 নম্বর, যে গ্রাফটা এরকম হয়, ঠিক আছে, দ্যাট ইজ x স্কোয়ার ইকুয়াল টু -4ay। এই 4টা ফিগার তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। এই 4টা ফিগার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, আমি সবার মাইক্রোফোন অ্যালাউ করছি, একটু আনমিউট করে বলো। এই 4টা ফিগার নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলো। আচ্ছা, ওকে, তোমাদের কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারছো সবাই? একটু বলো, কথা একটু বলো, কোনো কথাটা কথা। বুঝছি। আচ্ছা, গরুটাকে কোথায়? হ্যাঁ, আচ্ছা, ওকে। তো ঢাকায় কে কে আছো এখানে? একটু রেজেন করো তো দেখি, ঢাকায় কে কে আছো? একটু রেজেন করো। ঢাকায় কোরবানি দিচ্ছ বা আচ্ছা কোরবানি দিচ্ছ না সেটা পরে, ঢাকায় আছো। এই যেখানে গরুটাকে সেখানে মিউট রাখো। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ ঢাকা। বলো স্যার, বেসিক ক্লাসের কথা যে বললেন স্যার, এগুলা কোথায় পাবো? মানে বেসিক ক্লাস, বেসিক, এরপর বইয়ের অঙ্কগুলোর বেসিক ক্লাস তো একাডেমিকে পড়ে আসার কথা, একাডেমিক ক্লাসে পাবো স্যার। পড়ছি আর একটু পড়তাম আর কি, দেখতাম আর কি আমাদের। আচ্ছা, ভালো কথা, গুড, এটা একটা ভালো পয়েন্ট বলেছো। তো কনিকের ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে, হ্যাঁ, আমি সেই একটা সুবিধা তোমাদের দিতে পারি। সেটা হচ্ছে কনিকের কেসে তোমরা ম্যাথেটার্স ইউটিউব চ্যানেলে হচ্ছে তুমি যাবা, ম্যাথেটার্স ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তো ফুল লেন্থে আমরা সবগুলো অধ্যায় মানে অঙ্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম এখানে, বুঝছো? ম্যাথেটার্স ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবা, হ্যাঁ, প্লেলিস্টে গেলে একদম লাস্টে, মানে গত বছর আমি যখন অনলাইনে ক্লাস শুরু করি কনিক দিয়ে শুরু করছিলাম, একদম লাস্ট প্লেলিস্টটা, হ্যাঁ, কনিক্সে এখানে 15টা ভিডিও আছে। তো এই হোয়াইট বোর্ডের ভিডিও এগুলো দেখলে এখানে বইয়ের অঙ্কগুলো সব করা আছে, মানে পরাবৃত্ত উপবৃত্ত পার্টে অনেকটা ক্লিয়ার হয়েছে, একদম ধরে ধরে অঙ্কগুলো করানো, বুঝছো? গত বছরের ভিডিও, হ্যাঁ, একদম প্রথম যে আমি অনলাইন ক্লাস যখন শুরু করেছি এই অধ্যায় দিয়ে শুরু করেছিলাম, মানে তখন আসলে যেগুলোর যে ব্যাচ চলতেছিল অফলাইনে আমাদের ফার্ম গেটে, ওদের কনিক পড়ানোর কথা ছিল মানে এরপরের স্টেজে, সো ওই জন্যে নতুন করে ওই অধ্যায়টা সিলেক্ট করা হয়েছিল যে ঠিক আছে এই অধ্যায় দিয়ে শুরু করি, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওটা দেখলে চলবে, ওটা দেখলে হবে। আচ্ছা, এটা দেখো, আমরা এই 4টা শেপ আমরা এখানে জানি যে বেসিক আলোচনা পড়বে যে কনিকের কেসে এই শেপগুলোর সমান এটা আসে, আমরা তাও আজকে আলোচনা করে দিব, বাট আগে থেকে যদি একবার অ্যাটলিস্ট করা থাকে তাইলে তো পারবে। এখন অ্যাডমিশনের ক্লাসে তো আগে থেকে একবার অ্যাটলিস্ট করে থাকা লাগবে, তাই না? এটা তো দরকার। আচ্ছা, তো দেখো এখানে এই 1 2 3 4 4টা ফিগার দেখলাম। এখন এখানে আমরা এখানে কিন্তু একটা নোট করে দিয়েছি যে শীর্ষবিন্দুটা এভাবে ডিফাইন হয়। তো সেই জায়গায় যখন তোমাদের 5 নম্বর ফিগারটা দেখো, যদি এরকম হয় যে y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 অফ x - 2, তো এটা দ্বারা কী বোঝায়? x ইকুয়াল টু 2, এটা সমান 0 ধরলে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1, তাই না? তার মানে এখানে শীর্ষ হচ্ছে 2 1, তার মানে শীর্ষ 2 1। আচ্ছা, আমি শীর্ষ 2 1-এর ঝামেলা বেশি কঠিনে না চাই, y স্কোয়ারের ঝামেলা শুধু যায়। y স্কোয়ার ইকুয়াল টু 4 অফ এত, এরকম যদি বলি, যদি বলো y মান 0, x এর মান 2, x এর মান 2, তাই না? 1 2, তার মানে এখানে x এর মান 2 থেকে গ্রাফটা মুভ করবে। বা যদি এরকম বলি যে y স্কোয়ার ইকুয়াল টু -4 অফ x - 2, x ইকুয়াল টু 2, তখন কিন্তু গ্রাফটাই দিকে যাবে, তাহলে বাম দিকে আসবে মাইনাসের জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপর এখানে দেখো 6 নম্বর ফিগার, যদি এরকম বলা হয় y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x, y মান 1, x এর মান 0, তখন কিন্তু এখান থেকে গ্রাফটা যাবে, তাই না? এখান থেকে গ্রাফটা এদিকে যাবে। 7 নম্বর y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এটা হচ্ছে -1, তাহলে y ইকুয়াল টু -1 না, y প্লাস 1 এটা সমান 0 ধরতে হবে, y ইকুয়াল টু +1, তাহলে গ্রাফটা আমি তো আনুপাতিক চিত্র আঁকতেছি, বুঝতেই পারছো আশা করি, আনুপাতিক চিত্র আঁকা হচ্ছে জাস্ট,
ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে এখানকার কথাবার্তা যেগুলো আমরা এখন দেখতেছি এখানে। আচ্ছা, ওকে, সবাইকে মিউট রাখো, নাইলে কিন্তু আমি পরে হচ্ছে সবাইকে একসাথে মিউট করে দিব। সবাইকে মিউট, সৌরভ মিউট করে রাখো নিজেকে। আচ্ছা, ওকে। তো তারপর দেখো 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 অফ ওয়াই মাইনাস 1 এরকম যদি থাকে তাহলে ওয়াই মান 1 এক্সের মান 0, তাই না? ওয়াই মান 1 এক্সের মান 0। তো এই যদি ওয়াই মান 1 ধরো তাহলে ফিগারটা এদিকে যাবে, তাই না? জাস্ট তোমাকে এই শেপগুলো চিনে রাখতে হবে, ওকে, খুব ভালোভাবে চিনে রাখতে হবে। এগুলো পরীক্ষায় চায়, কোনো না কোনো শেপ পরীক্ষায় এমসিকিউতে পাবা, এমসিকিউতে আসে এখান থেকে। 8 নম্বর। 9 নম্বর শেপ এক্স স্কোয়ার বা এক্স মাইনাস 1 মানে ওয়াই ইকুয়াল টু 4 অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। কোয়েশ্চেনটা এইভাবে দেয়, এই কোয়েশ্চেনটা বেশি আসে। এখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান 0, তাই না? এক্সের মান 1, ওয়াইয়ের মান 0। তাহলে এখানে যেহেতু প্লাসের ভ্যালু তাহলে এইটা এদিকে যাবে। যদি এটা বলতো -4 অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার তাহলে এক্সের মান 1 এদিকে আসতো, ঠিক আছে? এভাবে আর কি লজিকগুলো মিলে। তো 10টা ফিগার আমরা কম বেশি দেখাইলাম, বাট কোয়েশ্চেনে আরেকটু ভেরিয়েশন থাকতে পারে, যে ভেরিয়েশনই থাকুক তুমি আশা করি পারবা। 11 নম্বর ভেরিয়েশনটা দেখো, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 অফ এক্স মাইনাস 2। তার মানে এটার কেসে 4 অফ এক্স মাইনাস 2, এটার কেসে আমাদের এখানে সৌরভ তোমাকে মিউট করে রাখতে বলছিলাম, তুমি আনমিউট করে রাখছো কেন কতক্ষণ পর পর? আচ্ছা দেখো, তো এখানে এক্সের মান 2, ওয়াইয়ের মান 1, এই পয়েন্ট যদি আসে 2, ওয়াইয়ের মান 1 ধরে তাইলে ফিগার এটা যাবে এদিকে, ঠিক আছে? ওকে, এরকম আর কি ব্যাপার স্যাপার। আচ্ছা, ওকে। কারো কোনো কনফিউশন থাকলে রেজেন করো, তোমাদেরকে আনমিউটের অপশন দিয়ে লাভ নাই। হ্যাঁ, রেজেন করো, আমি নিজে থেকে মিউট করি। আচ্ছা দেখো, কারো কোনো কনফিউশন থাকলে রেজেন করো। ফিগার অনেকগুলো তো বললাম, এগুলো ক্লিয়ার আছে কিনা দেখো, দেখে জানো। কোনো কনফিউশন থাকলে রেজেন করো। আচ্ছা, ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সো এখন আমরা রাশিমালা পাঠে যাব। পরাবৃত্তের ক্ষেত্রে বা উপবৃত্ত বা অধিবৃত্ত 3টে পার্ট থেকে কোশ্চেন আসে। আচ্ছা, জাওয়াদ বিন হোসেন রিজেন করেছো। হ্যাঁ, জাওয়াদ বলো। ব্লাড দেখায়, বাকি তোমার এখানে ইন্টারনেট স্লো, তাহলে এখানে বাকিটা কি ঠিক দেখতে পাচ্ছ? কমেন্ট একটু জানাতো চ্যাট বক্সে। অল ক্লিয়ার, তাই না? আচ্ছা, সাদিয়া রিজেন করেছো। সাদিয়া বলো। ওয়ালাইকুম আসসালাম। বলো। 11 নম্বর যেটা, ওখানে 4 into x 1 নম্বরে কি আছে? আপনি চলে যাচ্ছে ওপাশে 11 নম্বর একটু সামনে। আচ্ছা, 11 নম্বরে বলো। ঠিক বলো। এখানে 4 into x minus 2 x minus 2 এর 2 যেখানে আমি x অক্ষ বরাবর 2 ঘর নেওয়ার পর ওটাকে 2 বরাবর ছেদ করবে? না, এটা তো বলা যায় না, এটা তো গ্রাফ আকার পর বোঝা যাবে কোন জায়গায়। 2টা দিয়ে কি বের করব? ওই যে এক্স এর মান 2, এটা তো শীর্ষবিন্দু বোঝাচ্ছে। এক্স এর মান 2, ওয়াই মান 1, সেই জন্য এই যে 2 মান, এই যে এই পয়েন্টটা, বুঝছো? মানে এটা 1,2 বিন্দু, মানে 2,1 বিন্দু। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 2,1 বিন্দু, এবং এখান থেকে গ্রাফটা গেছে, ঠিক আছে? এভাবে আর কি গ্রাফটা হয়। আচ্ছা, আশরাফুদ্দিন রিটার্ন করেছো। হ্যাঁ, আশরাফুদ্দিন বলো। আশরাফুদ্দিন বলো। আচ্ছা, ওকে, পাওয়া যাচ্ছে না। সো আমরা এবার পরের পার্টে যাই। পরের পার্ট হচ্ছে কি, আমাদের এই যে কনিকের লেকচারের পার্টে আমাদের পরের অংশ হচ্ছে রাশিমালা নির্ণয়।
হ্যাঁ, এবং এই রাশিমালা নির্ণয় আমি খুব বেসিক থেকে পড়াই দিব, কনসেপ্টগুলো দেখো। যখন তুমি এই পরাবৃত্তের কথা বলবা, স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ছিল, একটা জিনিস বুঝলেই সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে গ্রাফটা আমরা আঁকলাম এখানে, লেখা গ্রাফটা সুন্দর হচ্ছে না কেন জানি আজকে আঁকার ক্ষেত্রে, বুঝতেছি না। মোটামুটি চলে, হ্যাঁ মোটামুটি চলে, ওকে। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। সো এই যে পয়েন্টটা, এটাকে বলি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, এটাকে আমরা এ দ্বারা ডিফাইন করি। ভার্টেক্স বা শীর্ষবিন্দু, এটাকে আমরা এ দ্বারা ডিফাইন করি। এবং এটা ইকুয়েশন কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই স্ট্যান্ডার্ড এই শেপ, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আচ্ছা, এরপর কথা যেটা, সেটা হচ্ছে এই যে এই এ দূরত্বে সবসময় মুখস্থ রাখো, এই দূরত্বে উপকেন্দ্র বা ফোকাস অবস্থিত, ফোকাস বা উপকেন্দ্র এ। আর সেইমভাবে যেটা প্লাসের কারণে ডান দিকে গেছে, তাই না, আর মাইনাস হলে বাম দিকে আসতো। আচ্ছা, সো সেইমভাবে এখানের এই দূরত্বে মাইনাস এই দূরত্বে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা অবস্থিত হবে। ঠিক আছে, এখানে এই দূরত্বে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা অবস্থিত হবে। অনেক বড় ফিগার করে আঁকা হচ্ছে, তো এই জন্য একটু বাঁকাতারা হচ্ছে আর কি। যাই হোক, তাও যতটুকু সহজ করে মানে যতটুকু সুন্দর আঁকা যায়। অ্যান্ড যেটা কোঅর্ডিনেট -a0। সো এখানে তাহলে জেডের কোঅর্ডিনেট, জেড হচ্ছে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স। হ্যাঁ, ডিরেক্ট্রিক্স যেটার কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে -a0। আচ্ছা, এটা তো ক্লিয়ার। তাহলে তিনটা পয়েন্ট কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো। একটা হচ্ছে ভার্টেক্স, আর একটা ফোকাল পয়েন্ট বা ফোকাস দূরত্ব বা ফোকাস, আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এই যে উপকেন্দ্র বা ফোকাস, এইটা দিয়ে যে লম্বটা টানা যাবে সেটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, ওকে। আর সেই লম্বের যে দৈর্ঘ্য হবে সেটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। আচ্ছা, তো ফোকাস পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করতেছি, উপকেন্দ্রিক লম্ব, যেটাকে ডিফাইন করা হয় এল প্রাইম দ্বারা, এল প্রাইম দ্বারা। সো এখানে ফ্যাক্ট ইজ, এটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে এ ডাবল 2a। দেখো এই এ, এটা হচ্ছে এ 2a। সো উপকেন্দ্রিক লম্ব বা ফোকাল লেন্থ যেটা আমরা বলতেছি টোটাল হচ্ছে 4a। এই প্রান্তবিন্দুর যে কোঅর্ডিনেট সেটা আমরা বের করতে যাচ্ছি এল প্রাইম। এল এর কোঅর্ডিনেট a2a, আর এল প্রাইম হচ্ছে a -2a। দেন এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তোমরা একটু আমাকে বলো, এই যে চারটা জিনিস এখন বললাম, এই চারটা জিনিস বুঝলে কিন্তু খেলা শেষ, অঙ্ক সবগুলো তুমি পারবা। মানে ইকুয়েশনস পার্ট নিয়ে, রাশিমালা পার্ট নিয়ে, ওকে, আমাদের এখানে কোনো ঝামেলা নাই। ওকে ওকে, সো তাহলে এখানে কী বললাম, আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখান থেকে শীর্ষ 0 0, উপকেন্দ্র a0, দ্বিকাক্ষ রেখার পাদবিন্দু -a0, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু a2a, a -2a। তাই না? এই চারটা জিনিস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট বক্সে একটু ফাস্ট রেসপন্স করে জানাও। ফার্স্ট ক্লিয়ার হলে কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো। এই চারটা জিনিস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত লেখো কমেন্ট বক্সে। এই চারটা জিনিস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমরা কিন্তু কোয়েশ্চেন্স ব্যাংকের পার্টে আজকে করাই ফেলবো, অনেকগুলো কোয়েশ্চেন্স করা হচ্ছে ক্লিয়ার, তাই না? গুড। তো এই চারটা জিনিস যদি ক্লিয়ার হয়ে যায়, আচ্ছা ওকে, এই চারটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে এখান থেকে আমরা সমীকরণ পার্টে যাব। সমীকরণ পার্ট, সমীকরণ পার্ট হচ্ছে এই যে এখানকার আলোচনা পর্বের এই যে হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব, সেটা হচ্ছে এল প্রাইম। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ইকুয়েশন অফ এল প্রাইম, সেটা হবে কি বলতো, ওয়াই অক্ষের প্যারালাল লাইন, যেটা ইকুয়েশন ওয়াই অক্ষের সমান্তরাল লাইন, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে এ। সো এটা সমীকরণ হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ। তারপর দ্বিকাক্ষ রেখার সমীকরণ, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? সো এইটা হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু কত আসে, -a। সো এক্স ইকুয়াল টু -a হয়ে যাবে দ্বিকাক্ষ রেখার সমীকরণ। তারপর দেখো এই যে শীর্ষে স্পর্শক, এটা হচ্ছে শীর্ষ, সেখানে স্পর্শক হচ্ছে ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, বা এখানে এক্স এর মান দেখো 0ই হয়। তো শীর্ষে স্পর্শক এক্স ইকুয়াল টু 0, শীর্ষে স্পর্শকের সমীকরণ। আর এই যে লাইনটা দেখতেছ, এই লাইন হচ্ছে অক্ষরেখা, যে লেখার উপর শীর্ষবিন্দু, দ্বিকাক্ষ রেখার পাদবিন্দু বা উপকেন্দ্র, এই তিনটা বিন্দু যে লাইনের উপর অবস্থিত হবে সেটাকে বলা হবে দ্বিকাক্ষ রেখা। কী বলে, সেটাকে হবে অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা।
তো এই অক্ষরেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো অক্ষরেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। অক্ষরেখার কেসে এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। তাহলে এখন একটা আমাকে দেখে বলো এই কয়টা জিনিস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? 4টা জিনিস। একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a, y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু a। তারপর দ্বিঘাক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু -a, শীর্ষে স্পর্শক x ইকুয়াল y অক্ষ যেটা সমীকরণ x ইকুয়াল টু 0, আর অক্ষরেখা x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। এই কয়টা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা বলো। ক্লিয়ার না হলে রেজ হ্যান্ড করো, আর ক্লিয়ার হইলে একটু বলো যে ক্লিয়ার। কোনো কনফিউশন থাকলে রেজ হ্যান্ড করো, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ ক্লিয়ার, তাই না? এটা শিখতে পারলে কিন্তু কাজ শেষ। ক্লাস রেকর্ড করবে না, করবো না। আচ্ছা, এইটা শিখতে পারলে কিন্তু কাজ শেষ, ভালো করে বুঝো, ঠিক আছে? ক্লিয়ার, গুড। সো আমরা তাহলে এখানে এই পার্টটুকু কভার করে ফেললাম, তাই না? এবং এটার মাধ্যমে ফুল রাশিমালাই শেষ। অ্যাকচুয়ালি যত রকমের ইকুয়েশন বের করা যায় সব শেষ এইটুকুর মাধ্যমে। এখন আমরা এইটার সাথে অ্যাপ্লিকেশনে যাব। খুব সহজ অ্যাপ্লিকেশন আগে পড়াবো, তারপর কঠিন অ্যাপ্লিকেশনে যাব। দেখো, y স্কোয়ার ইকুয়াল টু 24x। সো এই কেসে দেখো, এবার হিসাব মিলাও। এই কেসে এটার ফিগারটা এরকমই হবে, হয়তো বুঝো, তাই না? ওকে, সো শীর্ষ 0 0, এটা তো বুঝো। আচ্ছা, 24 মানে 4 ইন্টু 6 ইন্টু x, 424, তাই না? 4 ইন্টু 6 ইন্টু x। তো এর মান কত এখানে? 6। এর মান হচ্ছে 6। বলো এই 6 একক দূরত্বে কে বসবে? উপকেন্দ্র যাবে। আবার এখানেও -6 একক দূরত্বে কে যাবে বলো? এখানে -6 একক দূরত্বে mz এর কেসে জেড বিন্দু যাবে, -60, তাই না? আচ্ছা, তারপর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু এল, যেটার কোঅর্ডিনেট x এর ভ্যালু 6, y এর ভ্যালু এখানে 2 এ 12, এল প্রাইম 6 - 12। আচ্ছা, এরপর সমীকরণ পাঠের কথা যদি বলি, সমীকরণ পাঠে এল প্রাইম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু 6, তারপর mz দ্বিঘাক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু -6, অক্ষরেখার স্পর্শক রেখার সমীকরণ যে শীর্ষে স্পর্শক y অক্ষ দ্যাট ইজ x ইকুয়াল টু 0, আর অক্ষরেখার সমীকরণ x অক্ষ যেটার সমীকরণ y ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এই কথাগুলা আমি বুঝি বা আমি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে বা তোমরা বুঝতে পারছো। সো আমি তার জন্যে তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন দিব, এটা তুমি এখনই করবা, আমাকে দিবা y স্কোয়ার ইকুয়াল টু 8x। এখান থেকে এই রাশিগুলো কমা দিয়ে দিয়ে আমাকে অ্যান্সার দিবা। এই যে এখানে 4টা স্থানাঙ্ক, 5টা স্থানাঙ্ক, শীর্ষ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা জিনিস দ্রুত কমেন্ট বক্সে আমাকে একটু যাও, একসাথে লিখে দাও। ওকে, হ্যাঁ, আর এগুলো ডিজিটাল কন্টেন্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ ফাইল দিয়ে দিব, এই ক্লাস কন্টেন্টের পিডিএফ যা যা করেছি ক্লাসের শেষে পিডিএফটা দিয়ে দিব। ওকে, একটু উঠাও, এটার অ্যান্সারটা আমাকে দাও, এটার অ্যান্সারটা দাও। দ্রুত করে দাও, দ্রুত করে দাও, ফাস্ট, দ্রুত করো। তো তোমরা এখন তাহলে কি করলা, যে এই যে y স্কোয়ার ইকুয়াল টু 8x এই কোয়েশ্চেনের সলভটা তোমরা করলা, তাই না? y স্কোয়ার ইকুয়াল টু 8x। এখন আমরা যে কাজটা করবো, যে y স্কোয়ার ইকুয়াল টু 8x এর প্রেক্ষিতে আমরা এখন নতুন আরেকটা কোয়েশ্চেনে যাব। আচ্ছা, সেই কোয়েশ্চেন্স পার্টটা হচ্ছে এরকম, দেখো এটা তো করলাম। ওকে, এখন আমরা নতুন যে কোয়েশ্চেন্স পার্টে যাব, ধরো y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 of x plus 3। এখান থেকে ডাটাগুলো বের করতে বললো, কীভাবে বের করব, এবং এই জায়গাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আমি এটা একটু বুঝিয়ে দিই, তাহলে বাকিটা তোমার কাছে সহজ লাগবে। তো এরকম কোয়েশ্চেন থাকলে এটাকে করে ফেলবা ডিরেক্টলি এরকম, যে y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু এক্স, এভাবে লিখে ফেলবা, যেখানে y ইকুয়াল টু y - 1 অ্যান্ড x ইকুয়াল টু x plus 3,
আর a ইকুয়াল টু 1। তোমরা যদি আগে কেউ যদি এগুলো মুখস্থ করে থাকো 4x, তাই না, 4 × 1 × x + 3, তোমাদের কিন্তু এখন আর মুখস্থ করার কোনো দরকার নেই। আমার ক্লাসগুলো এই কনিকের ক্লাসের পর এগুলো যারা আগে মুখস্থ করছে সূত্রগুলো, তারা বলে যে কেন মুখস্থ করছে, হুদাই মুখস্থ করছে, এরকম চিন্তা আসে। সো এবার দেখো আমরা আসি, তো আমরা এখানে ছোট করে ফিগারটা ড্র করে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। কারণ তুমি তো জানো এটার ফিগার হচ্ছে এটা। এখন বলো ফার্স্ট পয়েন্ট, বাকি ডাটাগুলো বের করবে এখন। ফার্স্ট পয়েন্ট শীর্ষবিন্দু বা ভার্টেক্স, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুতে বলো এই স্টেটমেন্ট অনুযায়ী শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট কত বলো তো? 0 0 না? তার মানে এক্সের ভ্যালু 0 এবং ওয়াইয়ের ভ্যালু 0। শীর্ষে এক্সের ভ্যালু 0 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 0। সো এক্স বলতে এখানে এবার বলো, এবার পরে পার্ট, এক্স বলতে এখানে কাকে রিপ্রেজেন্ট করতেছি? x + 3 কে। আর ওয়াই বলতে y - 1 কে। তাহলে x = -3, y = 1। তার মানে শীর্ষবিন্দু -3 1। ঠিক আছে, শীর্ষবিন্দু। সেকেন্ড পয়েন্ট উপকেন্দ্র। উপকেন্দ্র বলো a0 না? এটা তো বুঝছো। এখন বলো সো ফোকাস বা উপকেন্দ্রের কাছে x এর ভ্যালু হচ্ছে, এখন বলো বড় হাতের a, এবং y এর ভ্যালু হচ্ছে 0। সো x মিন্স x + 3, a এর মান এখানে 1। তাহলে এখানে কি লিখতে পারবো? x = -2। আর এখানে y মিন্স y = 1। ঠিক আছে, ওকে। তাহলে উপকেন্দ্র, তার মানে এটা কোঅর্ডিনেট, x এর ভ্যালু -2, y এর ভ্যালু 1। আচ্ছা, ওকে, হোপফুলি তোমরা দুইটা পয়েন্ট ক্লিয়ারলি বুঝে গেছো। আচ্ছা, শীর্ষ উপকেন্দ্র। 3 নম্বর পয়েন্ট হচ্ছে mz বা দ্বিকক্ষরেখার পাদবিন্দু, জেড, ফুট অফ ডিরেক্ট্রিক্স। সো 3 নম্বর পয়েন্ট জেড। জেড ডিটারমিনেশনে এই যে দ্বিকক্ষরেখার পাদবিন্দু, জেডের মানে কি? এক্স এর ভ্যালু হচ্ছে -a, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এভাবেই তো কাজ যায়, তাই না? এক্স এর ভ্যালু -a, জেডের কেসটা কি? -0। তুমি কিন্তু এটা ছোটো করে আগে রাখবা, তাহলে তোমার হচ্ছে আর মুখস্থ মনে হবে না, বা মুখস্থ করার কোনো প্রয়োজনই হবে না। ছোট্ট করে আগে রাখবা, দেখে দেখে তুমি মান বের করবা। সো এক্স এর ভ্যালু x + 3, বড়তের x মিন্স x + 3, আর এর ভ্যালু 1, আর ওয়াই এর ভ্যালু y - 1, x = -4, y = 1। তাহলে জেডের কোঅর্ডিনেট -4 1। 3 নম্বর গেল। 4 নম্বর পার্ট এল এল প্রাইম। ওকে, এল এল প্রাইম। তো এল এর কেসে, এল এল প্রাইমের কেসে বলো এবার, এল এর কেসে a2a, এল প্রাইম হচ্ছে a - 2a, তাই না? তো a + -2a, এটা তো আমরা জানি। তো x এর ভ্যালু হচ্ছে a, আর y এর ভ্যালু +-2a। তো x ইজ x + 3, আর a এর ভ্যালু হচ্ছে আমাদের 1। x = হচ্ছে -2, আর y এর ভ্যালু হচ্ছে y - 1, 2 × a এর ভ্যালু হচ্ছে এখানে কত আসছে? 1। তাহলে প্লাসের মান নিলে 2 + 1 3, আর -2 নিলে -2 + 1 -1। সো x এর ভ্যালু এত, y এর ভ্যালু এত। তার মানে এখানে l এর কোঅর্ডিনেট তুমি ধরতে পারো -2 3, আর l প্রাইম -2 -1। সো একটু দেখে জানাও যে জিনিসটা তোমার কাছে বোধগম্য লাগছে কিনা, বা ইজি লাগছে কিনা, কঠিন লাগছে কিনা বলো, কমেন্ট বক্সে একটু বলো। এই যে কয়টা জিনিস আমরা এখন বের করে দেখাইলাম, এই কয়টা জিনিস মোটামুটি ইজি লাগছে কিনা। এই কয়টা জিনিস মোটামুটি ইজি লাগছে কিনা একটু বলো কমেন্ট বক্সে। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি কমেন্ট বক্সে একটু জানাও। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, যথেষ্ট ইজি লাগার কথা, যথেষ্ট ইজি লাগার। এর চেয়ে সহজ করে তো পড়ানো সম্ভব না আসলে, বা এসে সহজ করে এটাকে প্রেজেন্ট করা সম্ভব না, তাই না? তোমরা তো আগেও পড়েছো,
ওকে, সো তাহলে এই যে পার্টটা আমরা এখন করলাম, এটার পরে সমীকরণের পার্টে যখন যাব, সমীকরণের পার্টটা আর কোনো কাহিনী নাই। সমীকরণের পার্টটা একই নিয়মে, এখানকার এক্স এখানকার ওয়াই হিসেবে একই নিয়মে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি যাবেন আজকে কি শুধু পরাবৃত্তের পার্ট কভার হবে? দেখো না কতটুকু কভার করা যায়। আচ্ছা, সো সমীকরণের পার্টটা আমরা গ্যাঞ্জামে যাচ্ছি না। সো পরাবৃত্তের এই পার্টের কেসে আমরা এটা বুঝে ফেলছি। এখন আমরা যে কোয়েশ্চেন্সটা আমাদের আজকের লেকচারের প্রথমে আমরা দিয়েছিলাম সেই কোয়েশ্চেন্সের মতো করে পার্টে যাব, বাট তার আগে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পার্টটা যখন শেষ করেছি, এখন এক্স স্কোয়ারের পার্টে আমরা একটু শেষ করতে যাচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, জনগণ দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা শেফটা তো তোমরা কম বেশি মুখস্থ জানো সবাই। তারপর দেখো, তাই না, এরকম শেফ না? আচ্ছা ওকে, সো এখানকার কেসে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই হচ্ছে আমাদের সেই ভার্টেক্স বা শীর্ষবিন্দু, এ হচ্ছে উপকেন্দ্র, এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু a, খুব সহজ। তারপর হচ্ছে এই যে দ্বিকাক্ষ রেখা এম জেড, এটা তো এই দূরত্বে, এটা মাইনাস এই দূরত্বে, দ্যাট ইজ জেড হবে 0 - a। বলো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু আসবে, তাই না? ওয়াই খুব বরাবর কেস, এবং এটা তো খুব কমন ডাটা, কোনো কনফিউশন থাকার দরকার নাই, উচিত না। আচ্ছা, তাহলে আমাকে যেটা বুঝে গেছে, এখন তারপর বলো এখানে লম্ব টানবো, লম্ব টানবো উপকেন্দ্র দিয়ে যে লম্বটা টানবো সেটাকে বলি উপকেন্দ্রিক লম্ব, এল প্রাইম, যেখানে এই দূরত্ব তো 2a করে, তাই না? এবার বলো এই যে এক্স অক্ষ বামে গেলে তো প্লাস, তো এখানে এক্স অক্ষে যে 2a আর ওয়াই এর মান কত, এখানে a, উল্টে গেছে আর কি অ্যাকচুয়ালি, আর এখানে -2a, a। তো এই চারটা জিনিস তোমরা কি এখন বুঝতে পারছো? জাস্ট এক্স এর মান ওয়াইতে গেছে, ওয়াই এর মান এক্সে গেছে। দেখো মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ভাইস ভার্সা, এক্স এর মান ওয়াইতে, ওয়াই এর মান এক্সে। এটা দেখো, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, কমেন্টে জানাও, বা আনমিউট করে একটু বলো, সবার মাইক্রোফোন আমি অ্যালাউ দিচ্ছি। ওকে, আনমিউট করে বলো এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা বলো ফার্স্ট। হ্যাঁ জি ভাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাইয়া। গুড। একদম ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মিউট দিয়ে দিচ্ছি আবার। গুড, ওকে ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা খুব সহজ হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ খুব সহজ হয়ে গেছে, বা সহজ লাগতেছে হোপফুলি। তো এখন আমরা এটার সাথে তো রাশিমালা পার্ট তো বললাম, এখন সমীকরণ পার্টটা আমাদের লাগবে। তো সমীকরণ পার্টটাতে আসি, দেখো তো সমীকরণ পার্টে এই যে এখানে এই যে দ্বিতীয় রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল লাইন ওয়াই ইকুয়াল টু কত, এরকম ছিল। সো ওয়াই মানে এখানে -a, তো এটার সমীকরণ ওয়াই ইকুয়াল টু -a। আচ্ছা, তারপর হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখানে ওয়াই এর মান হচ্ছে a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সরি ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ওয়াই মানে। তারপর শীর্ষে স্পর্শক, সেটা কিন্তু এখন এক্স অক্ষ, শীর্ষে স্পর্শক বা টেনজেন্ট, এটার ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আর এই যে অক্ষরেখা বা অ্যাক্সিস লাইনের যে ইকুয়েশন এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, অক্ষরেখা বা অ্যাক্সিস লাইনের ইকুয়েশন এক্স ইকুয়াল টু 0, শীর্ষে স্পর্শক বা টেনজেন্টের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু 0। সো এই চারটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ফোকাল লেন্থ, দ্যাট ইজ 4a, তাই না? আচ্ছা, তো এই হয়ে যাচ্ছে আমাদের এই পার্ট নিয়ে কথাবার্তা। তোমরা একটু দেখে বলো এই ফিগারটা ক্লিয়ার হয়েছে কিনা সবার। ওদের নেক্সট ক্লাসে, নেক্সট জুম ক্লাসে আমাদের ইনস্ট্রাকশনস থাকবে যে প্রথমে MH আইডিটা লেখা থাকবে, তারপর তোমার নাম লেখা থাকবে। হ্যাঁ, আমাদের জুমে যেহেতু আমাদের অনেকেই হচ্ছে আমাদের জাস্ট আইডি পাসওয়ার্ড পাইলে জয়েন করে ফেলতে পারে, সেখানে কিছু প্রাইভেসি ইস্যু থাকে, তো এই জন্য আমরা স্পেসিফিক্যালি MH আইডিটা তোমাদেরকে আজকে আবার দরকারি গ্রুপে দিয়ে দিব। তো MH আইডি থাকবে আর হচ্ছে নামটা থাকবে, আর যদি না থাকে তখন হচ্ছে গ্রুপে জয়েন করার পরে মানে আমাদের অ্যাডমিন প্যানেল, আমি তো ক্লাস নিব, আরেকজন অ্যাডমিন এখানে স্টে করবে, ওকে, তো সে হচ্ছে তার আইডিটাকে রিমুভ করে দিবে। তো এটা হচ্ছে বাধ্যতামূলক করা হবে আজকেই, হ্যাঁ, কারণ এখানে আমি দেখতেছি কয়েকজনের আইডি, যে একজন আইডি পুংচুং, আর যাই হোক বাধ্য, এগুলো ইস্যু আমরা কম ফেস করি না, বহুত ফেস করছি। সো সেই জন্যে সিস্টেমটা এটা রাখা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন দেখো এটা তো ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। ওকে, তাহলে এখন এই যে পার্টটা ক্লিয়ার হইলো, এই পার্ট ক্লিয়ার হওয়ার পর এখন আমরা আজকের লেকচারে প্রথম যে অঙ্কটা ছিল, যেটা তোমাদেরকে আমরা দিয়েছিলাম, সেই অঙ্কটাতে আমরা যাব। প্রথম যে অঙ্ক, এই হচ্ছে সেই প্রথম অঙ্ক,
এই অঙ্কটা পার্টের আমরা এবার আদর্শ শেপ থেকে শুরু করে বাকি কেসগুলো এখন আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই যে পার্টটা এখান থেকে তোমরা দেখছো এটাকে দেখো, এই যে এক্সের উপর পাওয়ার 2 ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এরকম শেপ। তো এখানে দেখো হিসাব মিলাও যে এখানে আগে এক্সগুলোকে এক পাশে রাখবো, ওয়াইগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব, কারণ তুমি তো এটা দেখছো অলরেডি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, মানে এক্স একদিকে ওয়াই অন্য পাশে, একসাথে কিন্তু না, মিলেমিশে কিন্তু নাই। আচ্ছা, তাহলে দেখো এবার এখান থেকে এই দুটা থেকে যদি তুমি 5 কমন নিয়ে নাও, 3 5 15, তাই না, 3 5 15 এটা আসে। আচ্ছা ওকে, আর এখানে 10y প্লাস 4, এবং ক্যালকুলেশনের প্রসেসগুলো দেখো যে এখানে আসলে এরকম সিস্টেমটা রাখা যাবে না, আর এক্স স্কোয়ার সহগ 1 ছিল নট 5, এই জন্য কমন নিয়ে নিয়েছি আমরা। আচ্ছা এখানে 3x হবে, হ্যাঁ 3x, তারপর এখানে হোল স্কোয়ারের সূত্র মিলিতে হবে। সো হোল স্কোয়ারের সূত্র, কারণ তাইলে হচ্ছে আমার লজিকটা মিলবে। সো দেখো, আর 5টাকে এই পাশে নিয়ে নেওয়া যাবে, তার আগে একটু পরে নিই। এক্স এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের মান a অফ 3/2 2ab, 2 কাটা গেলে 3x হয়, বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো আচ্ছা এখানে আরেকটু কথা আছে, তো দেখো 3 থেকে 9, 9/4 ইন্টু 5, 5 নং 45/4 এখানে এক্সট্রা লিখছো, 5 নং 3 থেকে 9/4, 5 নং 45/4 বাম পাশে এক্সট্রা লিখছো, যেটা এখানে উপরে ছিল না, বাম পাশে এখানে এক্সট্রা লিখছো। সো যেটা এক্সট্রা লিখবা সেটা তো ডান পাশে দিয়ে ব্যালেন্স করে ফেলতে হবে, তাই না, ব্যালেন্স করে ফেলতে হবে। সো ব্যালেন্স করে ফেলি এবার, প্লাস 3 থেকে 9 45/4 ব্যালেন্স করে ফেললাম। তাহলে এখানে দেখো হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে 4 4 16, 16 সাথে 45 যোগ করলে আমরা একটু আলাদা করে নিই, ওকে, 5 5 10 11 1 হাতে রয়েছে 1, 4 5 5 1 6 এত আসে। এবার কথা শোনো, কথা হচ্ছে এক্সের সহগ যেরকম 1 ছিল, ওয়াই এর সহগ তো 1, তাই না, এর সহগ তো 1 রাখতে হবে। তো সেই জন্য এখান থেকে আমরা 10 কমন নিতে পারি, ওয়াই এর সহগটা কমন নিয়ে নিলাম আসলে, তাহলে এখানে 61/40 এই কেসটা চলে আসে। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এই 2কে 4x কেমন লেখে, 4 ইন্টু a এর মান হবে হাফ ইন্টু ওয়াই প্লাস 61/40, তাই না। আচ্ছা 4 ইন্টু হাফ ইন্টু এত, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এখানে পরের লাইনটা কী লিখবো, দেখো যেটা অলরেডি এর পরের অংশ কিন্তু আমি তোমাকে করে দিব না, এটা কিন্তু অলরেডি তোমাকে শিখিয়ে ফেলছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু ওয়াই, যেখানে এক্স ইকুয়াল টু, কারণ একসাথে অনেক বড় অঙ্ক করালে তোমরা পেন খেয়ে যাবা, এই জন্য ছোটো করে করাইছি, ওয়াই ইকুয়াল টু 2 ভাগটা পার্টে করাইছি, ইকুয়াল টু হাফ। সো এর পরের পার্ট কেমনে করবা, যেটা অলরেডি তোমাকে আমি আরেকটা অঙ্কতে করাই দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, তাই না, শীর্ষবিন্দু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে করাই দিছি, আর তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি এক্স স্কোয়ার দিয়ে, কিন্তু হোমওয়ার্ক করবা। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে রিভিশন করো, ওকে, কোনো কনফিউশন থাকলে রিভিশন করো ফার্স্ট, আর বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে জানাও যে ক্লিয়ার, বুঝতে পারলে কমেন্টে জানাও ক্লিয়ার। এটা জাস্ট একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছি। আচ্ছা সিয়াম হায়দার রিজন করেছো, হ্যাঁ সিয়াম হায়দার বলো। ভাইয়া লাস্টে যে কেসটা দেখাইছিলেন একদম ওই যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, হ্যাঁ ভাইয়া ওই যে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ ওটা কি ভাইয়া y ইকুয়ালস টু -a না? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্র দিয়ে যে লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। কি ভাইয়া এটা সমীকরণ এটা কি? y ইকুয়ালস টু মাইনাস, এটা কি, এটা কার সমান্তরাল বলো, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, সো ওয়াই ইকুয়াল টু এখানে কত, এ আছে না, তাহলে মাইনাসে কেন হবে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে ডাটা এ, তাহলে মাইনাসে করতে গাইব, আর এটা হচ্ছে যেটা এখানে মাইনাসে আছে, যেটা হচ্ছে দ্বিকক্ষ রেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু মাইনাসে, বুঝছো? জি
জি জি ঠিক আছে, ওকে। তোমাদের কাছে বলো, এখন যারা লাইভে আছো, জুমের ক্লাস আর ফেসবুকের লাইভের ক্লাস কোনটা ভালো লাগছে আসলে? ফেসবুক লাইভে একটু দূরে দূরে থাকো এরকম মনে হচ্ছে, আর জুম ক্লাসে মোটামুটি ইন্টারাকশনটা ভালো মনে হচ্ছে, এরকম না? কোনটা বেটার মনে হচ্ছে সেটা একটু বলো তো। আচ্ছা, হ্যাঁ, সবার মাইক্রোফোন অ্যালাউ করা আছে, জুমে মাইক্রোফোন অ্যালাউ করে বলতে পারবা। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা কি রেকর্ড হয়? কেন রেকর্ড নিয়ে কী করবা? ভাইয়া এমনিতেই জিজ্ঞেস করতে। আচ্ছা, ওকে। জুম বেশি ভালো ভাইয়া। ফেসবুকে সুন্দর লাগে, ফেসবুকে আমরা যে ক্লাসটা দিব সেটা আরও সুন্দর লাগবে, আগের ফেসবুকের ক্লাসগুলোর থেকে এই ক্লাসটা আরও বেশি সুন্দর লাগবে, বুঝছো? জুমে ভাইয়া কাছাকাছি মনে হলেও ওই ফেসবুক লাইভে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো আছে। এখন তো ভিডিও কি ঝাপসা দেখতেছো নাকি মোটামুটি ক্লিয়ার দেখতেছো? ভিডিওতে এখনো ক্লিয়ার। এখন সমস্যা দেখা যাচ্ছে, হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, একটু ইন্টারনেট ইস্যু যেখানে আছে এখানে হচ্ছে একটু সমস্যা। আর ঢাকার বাইরে যারা আছো তাদের কিন্তু ইন্টারনেট আরও স্লো হয়ে যাবে, হ্যাঁ, কারণ ঢাকা ঈদের সময় কী হয়, সবাই বাড়িতে যায়, তখন ব্যান্ডউইথ কমে যায়, হ্যাঁ, তো এটা একটা সমস্যা। আর নর্মাল টাইমে হচ্ছে আবার ঠিক থাকবে, বুঝছো? ঈদের পরের হচ্ছে সিচুয়েশানটা আবার ভালো হয়ে যাবে। আর হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো তাদের তো আর ওয়াইফাই বা ইন্টারনেট স্পিড নিয়ে সমস্যা নেই, আমাদের এখান থেকে স্টুডেন্টসরা ক্লিয়ার পাবা, ওকে, বা যাদের ইন্টারনেট ঠিক আছে তারা ক্লিয়ার দেখতে পারবে, এটা সমস্যা না। আর জুমটা একটু প্রিমিয়াম মনে হয় আর কি। তবে আমাদের এখানে বললাম না যে যারা আমাদের কোর্সে এনরোল আছে সবাই লাইভে থাকার ক্যাপাবিলিটি আমাদের আছে জুমে, হ্যাঁ, একসাথে জুমে করার ক্যাপাবিলিটি আমাদের আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে পোলাপাইন তো থাকে না, বুঝছো? তো ওই জন্যে আমরা প্রত্যেকটা ক্লাসের পর তোমাদের রেকর্ডেড দিব, কিন্তু রেকর্ডেডটা প্রসেসিং হয়ে কাজ হয়ে শেষ করে গ্রুপে দিতে অলমোস্ট 6 আওয়ার টাইম লেগে যাবে। তো ওই জন্যে যারা চাই ইনস্ট্যান্টলি ক্লাসটা করে নিতে, তারা লাইভ ফেসবুকে যে জুমেই ইনস্ট্যান্ট করাটা ভালো হবে। আর জুমে ক্লাসগুলোর ভ্যালু অন্যরকম থাকবে, তাই না? আস্তে আস্তে ইন্টারাকশন লেভেলটা বেশ ভালো লেভেলে যাবে, বুঝছো? বলো। ভাইয়া উৎকেন্দ্রিকতাটা প্রত্যেকে পড়া বলছেন? না না, উৎকেন্দ্রিকতা তো পরাবৃত্তে না, উপবৃত্ত অধিবৃত্তে, সেটা একটু পরে পড়াবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে মূলত বলো। আর হোমওয়ার্কগুলো কি হোমওয়ার্ক গ্রুপে জমা দিব? হ্যাঁ, জমা দিও। ওকে, সো আমরা এখন তাহলে আমাদের পরাবৃত্তের রাশিমালা পাঠটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। পরাবৃত্তের রাশিমালা পাঠের এই কেসটা তো তোমরা দেখলা, হ্যাঁ। তো এই পরাবৃত্তের রাশিমালার এই কেসের পরে এখান থেকে তোমরা ডাকে পেজগুলো সলভ করবে, একটা হোমওয়ার্ক দিলাম, সেটা মাথায় রাখো। আর একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিচ্ছি, ওকে? হোমওয়ার্ক সিরিয়াল 2, x² + 4x + 2y = 0 এর দ্বিঘাক্ষ বা ডিরেক্ট্রিক্স ও শীর্ষবিন্দু মানে ভার্টেক্স দ্বিঘাক্ষ এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, নির্ণয় করব। y² = 12x, কোয়েশ্চেন দেখো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের সুন্দর কোয়েশ্চেন, উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু ও দ্বিঘাক্ষ অক্ষরেখার প্রান্তবিন্দু ও দ্বিঘাক্ষ এবং অক্ষরেখার, খুব সুন্দর কোয়েশ্চেন, সরলরেখা কনসেপ্ট ফুললি লাগে, ছেদবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এটা কি চাইছে আসলে? যদি কনফিউজড হয়ে যাও, দেখো y² = 12x, এটা উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, হ্যাঁ,
এল এল প্রাইম। তো দিকাক্ষ রেখা হচ্ছে এটা, আর ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু দ্যাট ইজ এল প্রাইম, দিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু দ্যাট ইজ জেড। দিকাক্ষ রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু কি এখানে জেড, তাই না? সেই জেড এবং এল এদের সংযোগ রেখার সমীকরণটা চাইছে, এবং এল অর্থাৎ এল প্রাইমের স্থানাঙ্ক লাগবে, জেডের স্থানাঙ্ক লাগবে, তারপর দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করবা, অ্যান্সার চলে আসবে। খুব সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা ওকে, সিয়াম হায়দার রেজাল্ট করেছো। সিয়াম হায়দার বলো, কনফিউশন আছে? পাওয়া যাচ্ছে না। জান্নাতুল ফেরদৌস রেজাল্ট করেছো। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস বলো। আসসালামু আলাইকুম। এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমার নেটে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ক্লাস দিব আমাদের, কেটে আসতেছে। ক্লাস দিব, ক্লাস পাবা। জায়েদ বিন হোসেন রেজাল্ট করেছো। জায়েদ বিন হোসেন বলো। কি মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে। মাইনাস মানে এর মান মাইনাস হতে পারে। এর মান হ্যাঁ হইতে পারে, তো এটা হইতে পারে না কেন? এর মান মাইনাস হলে তো বাম পাশে চলে যায় গ্রাফটা। অলরেডি প্রথমেই তো এটা দেখাইছি গ্রাফের ক্ষেত্রে। -4x দেখছো না, দ্যাট ইজ এটার মান, তো এর মান মাইনাস, 4 তো ধনাত্মক সংখ্যা, এই হচ্ছে মাইনাসে, তখন বাম পাশে চলে যাবে, গ্রাফটা বামে শিফট হয়ে যাবে, আর প্লাস হলে ডানে শিফট হয়। ওকে, ক্লাস নোটটা ক্লাসের শেষে আমরা দিয়ে দিব, আমি নিজে থেকে PDF ফাইল দিয়ে দিব তোমাদের গ্রুপে। হ্যাঁ, ক্লাসের শেষে ইনস্ট্যান্টলি দিয়ে দিব আমি, প্রত্যেকটা ক্লাসের শেষে এখন তোমাদের ক্লাস নোট আমরা দিয়ে দিব, ঠিক আছে? মানে যা যা করাইছি এটা আমাদের সবগুলো ব্যাচে নতুন করে অনেকগুলো সার্ভিস অ্যাড হচ্ছে, বুঝছো? এবং এই অ্যাড হওয়া সার্ভিসগুলো খুব সুন্দর, যথেষ্ট স্মার্ট এবং অনেক ভালো, যেগুলো আমরা একটু অলসতার জন্য দেওয়া হচ্ছিল না, সেগুলো কেমন দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সাদিয়া রেজেন্ট করেছো। হ্যাঁ সাদিয়া বলো। ভাইয়া y square equals to 4ax, এই সমীকরণের মধ্যে আমরা যদি y square equals to -4ax এটা ধরি, তখন 4 into -a into x এভাবে ধরে a এর মানটাকে নেগেটিভ ধরে আমরা ওটা করব, এভাবে করব না? তখন গ্রাফটা হবে এরকম আর কি, বুঝছো? ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে y square equals হ্যাঁ মানে তখন হচ্ছে আমি বলি, হ্যাঁ তখন a এর মান হবে, a এর মান -a আর কি। ভাই আমরা তখন মাইনাসটাকে a এর সাথে না ধরে x এর সাথে ধরতে পারবো? না পারবো না, x নিজে তো পজিটিভ। 4x y স্কোয়ার ইকুয়াল টু, বেসিকটা দেখো, -4x, এটা অ্যাকচুয়ালি কি 4 ইন্টু -a ইন্টু এক্স, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা। তো এটা মাইনাসটা a এর সাথে, a এর সাইন হচ্ছে পজিটিভ নেগেটিভকে ইন্ডিকেট করে, আর এক্সটা তো হচ্ছে নিজে ধনাত্মক সংখ্যা যার সহগ 1, এক্স এবং ওয়াই সহগ কি 1, তো তুমি যদি মাইনাস ধরে তার সহগ -1 হয়ে যাবে, সেটা কি করা যাবে নাকি? বুঝছো? বলো সাদিয়া, ক্লিয়ার কিনা এখন বলো। বললাম যে এখানে এই ইকুয়েশনে y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই ইকুয়েশনে x স্কোয়ার, এই x এবং y স্কোয়ার এদের সহগ 1 হইতে হবে, বা 1 ধরে কাজগুলো করা হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইকুয়েশন x এবং y স্কোয়ার সহগ 1, তো তুমি যদি মাইনাস চিহ্নটা x এর সাথে ধরো, তাহলে তো এখানে x এর সহগ -1 হয়ে গেল, এন্ড সেটা তো এই জন্য ভ্যালিড না, বুঝছো? x এর সহগ -1 হয়ে গেলে সেটা পরাবৃত্ত হবে না, পরাবৃত্ত হবে না, এরকম না, পরাবৃত্তই তো। এখন x এর সহগকে তখন x এবং y স্কোয়ার সহগকে স্ট্যান্ডার্ডলি 1 ধরা হয়েছে, এবং এটার কেসে যেটা যে y এবং এই যে x এবং y এর কেসে আমাদের স্ট্যান্ডার্ড যে কনিকের যে সমীকরণ ছিল, সেই কনিকের সমীকরণের মধ্যে এক্সপ্লেনেশনে এটা বলা ছিল যে a এবং এই যে x এবং y স্কোয়ারের বা y এবং x স্কোয়ারের সহগগুলো নিয়ে কথাবার্তা বলা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সেখান থেকে তখন ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। আচ্ছা, ওকে, ওয়েলকাম। ওকে, সো আমরা তো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছি পরাবৃত্তর পার্টে, আমরা এখানে এই যে কোশ্চেন্স পার্ট পর্যন্ত এসেছি, এখন পরাবৃত্তের সমীকরণ নির্ণয় পার্টে যাব, ঠিক আছে? পরাবৃত্তের কোন পার্টে যাব? সমীকরণ নির্ণয় পার্টে যাব। আচ্ছা, ওকে, সো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় পার্টের কেসে অনেকগুলো কেস আছে, হ্যাঁ অনেকগুলো কেস আছে, তার মধ্যে পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্ত। পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্ত। তো এটার কেসটা কীরকম দেখো, x ইকুয়াল টু ধরো 3t²
y equal to 60। এই যে কেসটা, এই সমীকরণের এত সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের শীর্ষবিন্দু ও উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো এটা অনেকেই কনফিউজড হয়ে গেছো, কিন্তু এটা খুব সহজ নিয়ম। দেখো, x equal to 3t স্কয়ার y equal to 60, এখান থেকে t equal to y/6 লেখা যায়, এবং এখানে সেটা বসায় দিব। তিন 12 36। ওকে, তারপর বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিছে, এক লাইনের অঙ্ক বা দুই লাইনের অঙ্ক। ঠিক আছে, সো পরামিতিক সমীকরণ বললে, পরামিতিক সমীকরণ কি, যে এক্স এবং ওয়াইকে যখন তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করে, এক্স এবং ওয়াইকে তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করলে তখন সেটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। ঠিক আছে, তো সেই পরামিতিক সমীকরণের পর্বের পার্টে আমরা হচ্ছে কি করব, যে ওই তৃতীয় চলকের মানটা এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে রিপ্লেস করে বসায় দিলেই ক্যালকুলেশন করার পর অ্যান্সার চলে আসবে, এরকম আর কি ব্যাপার স্যাপার। আচ্ছা, দেখো কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা দেখো, কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বলো হ্যাঁ, কনফিউশন থাকলে কমেন্টে জানাও। তো এখানে ফ্যাক্ট হচ্ছে যে এখানে অজানা রাশি যেটা আছে সেটার পরামিতিক চলক যেটা প্যারামিটার, সেটার ভ্যালু বের করে সেটার মান রিপ্লেস করে দেওয়া। আচ্ছা, সৌরভ রিজন করেছো, সৌরভ বলো। স্যার পরামিতিক সমীকরণ জিনিসটা পরামিতিক সমীকরণটা কি? এটা পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স এবং ওয়াইকে যদি অন্য কোনো তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশ করে, তাহলে যে চলকের মাধ্যমে প্রকাশ করছি সেই চলককে বলে প্যারামিটার, আর যে প্রকাশরূপ সেই প্রকাশরূপকে বলি পরামিতিক সমীকরণ। প্রকাশরূপটা একটা ইকুয়েশন, সেই প্রকাশরূপকে বলি পরামিতিক সমীকরণ। ঠিক আছে, ও মানে x y এর মানটাকে মানে তৃতীয় সমীকরণে বসাবো, এটাই পরামিতিক। বুঝতে পারছি। আচ্ছা, জাওয়াদ বিন হোসেন রিজন করেছো, বলো। আমার সেই প্রশ্ন ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটুকু তো কনফার্ম করলাম। আচ্ছা, এখন পরাবৃত্তের রাশিমালার পার্টটা নিয়ে কথাবার্তার পর হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় এই পার্টে যাব। দেখো হেডলাইন দেখো, সো পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, এবং এখানে তিনটা ডাটা অ্যাকচুয়ালি, উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং শীর্ষবিন্দু, এই তিনটে ডাটা। আচ্ছা, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে, আমরা 15 মিনিটসের একটা ব্রেক নিই, দেন আমরা আবার লেকচার চলে আসবো। ঠিক আছে, 15 মিনিটস একটা ব্রেক নিই, কারণ এর পরের একটা ফুল অংশ আমরা পড়াবো, যেহেতু তোমরা পরে লোড দিতে পারো না। তোমরা শর্ট স্ন্যাক্স খেয়ে নাও। আমরা জুম আমি অফ রাখবো না, জুম হচ্ছে আমি ভিডিও অডিও জাস্ট অফ হয়ে যাবে। এখন জাস্ট 1:15 থেকে ইনশাল্লাহ আমরা আমাদের লেকচার আবার শুরু করে দিব। ঠিক আছে, ওকে, না জুম ক্লোজ থাকবে না, জুম ওপেনই থাকবে। 1:15 থেকে আমরা লেকচার শুরু করে দিব। ঠিক আছে, তো 15 মিনিটস ব্রেক আমরা নিব। আচ্ছা, 15 মিনিটস ব্রেকের পর আমরা আবার আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা, তো আমরা এখন যে পর্বে আলোচনা করব সেটা হচ্ছে পরাবৃত্তের যে ত্রিকোণ, আমাদের সমীকরণ নির্ণয়ের যে কথাবার্তাগুলো ছিল সেই সমীকরণ নির্ণয়ের অংশটা নিয়ে আলোচনা। আচ্ছা, ওকে, তো এই কিসে এখন একটু পর্বটা আমরা আবার শুরু করি নতুন করে। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় পর্বে আমাদের তিনটা জিনিস ছিল, উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং শীর্ষবিন্দু।
তাই না? তো এই উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষর শর্ত ইউজ করে করে আমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে, এবং সেই অঙ্কগুলো সলভ পার্টে আমরা এখন যাচ্ছি। তো কোয়েশ্চেন্স পার্ট আমরা একটু শুরু করি, কয়েকটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করি। দেখো, আচ্ছা সবাই একটু খাতা কলম নিয়ে বসো, এবং এখানে প্র্যাকটিস তোমাদের একটু মনে রাখো যে দ্বিকাক্ষ বা উপকেন্দ্র এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে খুব সহজে অঙ্কটা করা যাবে, বুঝছো? বাট এটার সাথে অন্য কোনো ডাটা যদি মিসিং থাকে তাহলে একটু ঝামেলা, কারণ তখন হচ্ছে স্পেসিফিক এই দুটো ডাটা বের করতে হবে, বের করে তখন অঙ্কটা সলভ করতে হবে, এরকম আর কি ব্যাপার। আবারও বলে কি বললাম, উপকেন্দ্র, দ্বিকাক্ষ, শীর্ষবিন্দু এই কেসগুলোতে যদি উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ দেওয়া থাকে তাহলে অঙ্কটা খুব ফাস্ট করা যাবে, খুব সহজে। আর তার সাথে যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে, এই দুটো ডাটা যে কোনো একটা মিসিং আর শীর্ষবিন্দু দেওয়া, তাহলে অঙ্কটা করতে একটু কষ্ট হবে, তখন স্পেসিফিক অন্য ডাটা বের করে অঙ্কটা করা লাগবে। তো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো আমরা একটা কোয়েশ্চেন লিখি, কোয়েশ্চেন ইজ, একটা কোয়েশ্চেন লিখি। আচ্ছা, উপকেন্দ্র -8 -2 এবং দ্বিকাক্ষ রেখা হচ্ছে 2x - y - 9 = 0। উপকেন্দ্র, দ্বিকাক্ষ রেখা, এই দুটো জিনিস দেওয়া আছে। এখান থেকে এখন হচ্ছে আমরা পরবর্তী সমীকরণটা বের করব, ঠিক আছে? তো উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ রেখা দেওয়া থাকলে, উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ রেখা দেওয়া থাকলে আমাদের পরবর্তী সমীকরণের যে কনসেপ্টটা ছিল, ওকে, সমীকরণ নির্ণয়ের যে কনসেপ্টটা ছিল, এস পি বাই পিএম ইকুয়াল টু ই, এই শর্তটা ছিল পরাবৃত্তের কেসে, তাই না? আচ্ছা, তো সেই হিসেবে পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু 1, সেই হিসেবে এসপি ইকুয়াল টু পিএম লিখতে পারছিলাম, তাই না? আচ্ছা, তো এসপি ইকুয়াল টু পিএম, তার মানে হচ্ছে তুমি যদি এখানে ফিগারটা ড্র করো, এস দ্যাট ইজ -8 - 2, আমরা কিন্তু অক্ষ বলি না এটাকে, আর এম জেড দ্বিকাক্ষ রেখা 2x - y - 9, আর এখানে হচ্ছে আমরা পি অফ এক্স কমা ওয়াই নিলাম, এবং এখান থেকে আর কি পিয়ারটা আসতো, ঠিক আছে? বলো। আচ্ছা, সো ওকে, এরকম আর কি ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এই জায়গাটাতে এখন মিলাও এসপি আর পিএম এর কেসে, এসপি পিএম, তো মিলাও আবার, এখানে এসপি ইকুয়াল টু পিএম, এস হতে পি এর দূরত্ব, এই ডিস্টেন্সটা √(x + 8) হোল স্কোয়ার y + 2 হোল স্কোয়ার এগুলো পিএম। পি হতে এমজি রেখা দূরত্ব, একটা বিন্দু হতে রেখার দূরত্ব কীভাবে বের করে, ওকে, সেটা হচ্ছে কি যে ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণটাকে সিদ্ধ করে, তাই না? আমরা এটা 3.7-এ শিখেছিলাম। তো এই বিন্দু হতে এই রেখার দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণকে সিদ্ধ করব ডিভাইডেড বাই √(x) এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, ঠিক আছে? এটা আসলো। এরপরে কথায় আসি, এরপর হচ্ছে আমরা বোথ সাইড স্কোয়ার করব ক্যালকুলেশনের সুবিধার্থে। দুই দুনে 4, 4 সাথে 1 যোগ করলে 5, তাই না? বলো। উভয় পাশে বর্গ করে দিলাম, তাই রুট দুইটা ভ্যানিশ হয়ে গেল, এরপর এই জিনিসগুলো এভাবে থাকলো। আচ্ছা, তাহলে এর পরের পর্বে কী হবে দেখো, আমরা এখানে হচ্ছে একটু যোগ বিয়োগ করি। চলো আমরা এই পুরোটা অঙ্ক একটা শেষ করি অ্যাটলিস্ট। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি উপরেরটুকু এনেই বাদ দিয়ে দিব, বাকিটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। একটা অঙ্কতে আমরা ফুল লেন্থে করে দিই, ঠিক আছে? বাকিগুলোতে হোমওয়ার্কের পার্টটা বেশি দিব। আচ্ছা, ওকে, তো x + 8 হোল স্কোয়ার দ্যাট ইজ x স্কোয়ার 8 × 16x + 64
y plus 2 whole square, that is y square plus 4y plus 4, আর এখানে নিচে তো 5, এটাকে 1/5 লিখি, আর এখানে a minus b minus c whole square অর্থাৎ a square 4x square, a square plus b square plus c square, y square plus 81, তারপর minus 4xy নয় দুগুণ 18 প্লাস 18y, তারপর হচ্ছে মাইনাস 9 দুগুণ 18, 18 দুগুণ 36x। আচ্ছা ওকে, ঠিক আছে। সো 5 দ্বারা এটাকে যদি এই পাশে গুণ করে দিই, 5x স্কোয়ার 5y স্কোয়ার 5 হলো 80, আর 5 4 20y, 64 4 68 গুণ 5, 5 8 40 0 হাতে 4, 5 6 30 আর 4 34। মানে এক পাশে চলে আসলে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার দ্যাট ইজ x স্কোয়ার, 5y স্কোয়ার মাইনাস y স্কোয়ার হলে 4y স্কোয়ার, তারপর মাইনাস 4xy পাশে আসলে প্লাস 4xy, ঠিক আছে। আচ্ছা, তারপরে 80x, আর এখানে 36 পাশে আসলে 6 8 9 10 11 এত x, 20y, 88 আসলে মাইনাস 18y, তাহলে প্লাস 2y, 340, তার থেকে 81 বিয়োগ দিলে 9, এটাকে 9 9 5 14, এবং এটার কনসেপ্টটা কি আমি তোমাদেরকে একটু বলি। এখানে তো শীর্ষ -8 -2 দিয়েছে, তাই না? হচ্ছে -8 -2, আর হচ্ছে 2 এর কাছে 2x - y = 9 দিলাম ধরো, তাহলে x বাই 9/2 y বাই -1/9 0। সো এটা হচ্ছে দ্বিঘাক্ষ, হ্যাঁ, x সমান 9/2, y মান হচ্ছে মাইনাস x সমান 9/2, এই হলো দ্বিঘাক্ষ রেখা, বুঝছো? দ্বিঘাক্ষ রেখা আছে শীর্ষ আর উপকেন্দ্র, লম্ব হবে, তাহলে এই পয়েন্ট থেকে যে গ্রাফটা ড্র করা যায়, সেই গ্রাফটা আসলে এখানে এভাবে যাবে। তো যে পরাবৃত্তগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষ বরাবরই আসলে মুভ করে, যে পরাবৃত্তগুলো, সেগুলোর ইকুয়েশনে এই এক্স ওয়াই এই টার্মটা থাকে, এবং সেখানে এই এক্স এবং ওয়াই দুইটার উপরে স্কোয়ার থাকে, ঠিক আছে। এবং এই ইকুয়েশন থেকে তুমি নিজেই বলতা যে এটা আসলে উপবৃত্তের সমীকরণ, কিন্তু এটা পরাবৃত্তের সমীকরণ। কারণ এটা উপবৃত্তের সমীকরণ না, এটা কীভাবে বুঝবো? প্রথমত এটাকে স্ট্যান্ডার্ড শেপে নিলে এটা করা যায়, কিন্তু এটা কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু সেকেন্ড কথা হচ্ছে আমাদের কনিকের শেপ থেকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বের করার জন্য একটা শর্টকাট আছে যে AB - H স্কোয়ার, যেটা আমরা লেকচার 2-তে রেখেছি। তো লেকচার 2-তে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবো। কারণ যখন তুমি আগে লেকচার 1-এ যখন জানবা যে এই জায়গাগুলোতে একটু ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে, তখন হচ্ছে অন্য জায়গাগুলোতে ভালো ব্যাপার বোঝা যাবে। আচ্ছা, এখানে তো এক সেকেন্ড তো মাইনাস কেন হবে? +1/9। আচ্ছা, +1/9 হয়ে গেলে না মাইনাসই তো হবে, ঠিকই তো আছে, এই যে মাইনাস আছে না, ঠিক লিখছি তো। y/, আচ্ছা y/-9 হবে, হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইরকমই হয়েছে, দেখো ওইভাবে তো ডাক দিছে -9 আর -9/2 +9/2, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার কথাবার্তা। দেখো সবাই দেখো, বুঝছো কিনা দেখো। ইকুয়াল টু 1 হবে, 0 কেন লিখছি? ওহ শিট, মাথা হ্যাং করতেছে। ইকুয়াল টু 1 হবে, 0 না তো, ভাগ করছি। ওকে, সো দেখো এই যে কেসটা আছে মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো। এই কেসটা আছে এখানে মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো। আর কার কোনো কনফিউশন থাকলে, চিত্রটা হচ্ছে ওই যে জাস্ট আনুপাতিকভাবে আঁকা হয়েছে। উপকেন্দ্র যদি এটা হয় আর উপকেন্দ্রিক লম্ব আর হচ্ছে এখানে আমাদের দ্বিগাক্ষরেখা, তাহলে উপকেন্দ্র হচ্ছে এটা, তাদের দ্বিগাক্ষরেখা, তাদের মাঝখানে হবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে যেদিকে উপকেন্দ্র সেদিক বরাবর পরাবৃত্তটা এক্সপ্যান্ড করবে, সেভাবে আঁকা হয়েছে। ঠিক আছে, আচ্ছা সৌরভ প্রেজেন্ট করেছো। সৌরভ বলো। স্যার এই যে উপবৃত্তটা যে স্যার আঁকতে হয় স্যার, মুখটা যেভাবে করতে হয়, এক সময় তো এই এক অক্ষের ধনাত্মক দিকের সাথে মুখ করে, আবার এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে মুখ করে। এখন মুখ করাটা কি, যে এটা যে মুখ করাটা কি, এটার জন্য এই গ্রাফটা দেখো। এই মুভ করার ব্যাপারে আমি তো প্রথমে গ্রাফের পার্টটা দেখাইছি, এই জায়গায় কোন দিকে মুভ করবে এটার জন্যে ফুল এতগুলো গ্রাফ আমি দেখাইছিলাম। ওই একটা কারণ, ওই সময় তো অনেকেই হচ্ছে তোমরা মানে বলতেছিল যে মনে মনে বলতেছিল যে কী পড়াইতেছে এত সহজ সহজ জিনিস, কেন পড়াইতেছে এগুলো তো বুঝি। এখন হচ্ছে বুঝতে পারছো, হ্যাঁ, কারণ এটার অ্যাপ্লিকেশনগুলো তো পরে গিয়ে লাগতেছে এখন ভালোভাবে। ওই সময় আমি অনেক কথাবার্তা বলছিলাম এবং গোছানোভাবে বলছিলাম। এটার মুভ করার ব্যাপারটা এখানে এতগুলো গ্রাফে দেখানো আছে। ঠিক আছে, সো এটা একটু আবার দেখে নিবা, বুঝতে পারছো? ওকে, জবাব ডিরেকশন করেছো, জবাব বলো। আচ্ছা, ওয়াকিল ফরওয়ার্ড রিজন করেছো, বলো। আচ্ছা ভাইয়া, এই যে ইকুয়েশনটা বের হইছে, এখান থেকে প্রপার্টিজগুলো কিভাবে বের করা যায়? যেমন ওইটা সিলেবাসে নাই, এই ঝামেলা এটা নাই, এটাতে করতে গেলে ঝামেলা আছে। আমাদের সেই প্রপার্টিসগুলোর ক্ষেত্রে দুটো কেস, একটা হচ্ছে মানে এক্স অক্ষের দিকে যাবে আর নাইলে ওয়াই অক্ষের সমান্তরালে থাকবে অক্ষরেখাগুলো, হ্যাঁ। তো এর বাইরে এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি গেলে কী করতে হবে, এটা একটা আলাদা নিয়ম আছে, যেটা কলেজেও নাই, অ্যাডমিশনেও নাই, ইউনিভার্সিটি গেলে পাবা, ওইটা এই কলেজ সিলেবাসের মধ্যে নাই, বুঝছো? ওই জন্য এটা ঝামেলা না। ঠিক আছে, ওইটা তো অনেক ঝামেলা আছে, ওগুলো অনার্সে পাবা। জাওয়াদ রিজন করেছো, জাওয়াদ বলো। ভাইয়া এখানে এই সমীকরণ দিয়ে কেউ বলতে ওইটা নেক্সট ক্লাসে পড়াবো, ওকে। কারণ নেক্সট প্রত্যেকবারে আমি ওইটা আগে পড়াইতাম, কিন্তু স্টুডেন্টসরা ফিল করতে পারতো না যে এটা কেন পড়াচ্ছি। এই জন্যে এটার কন্টেন্টে এই বছর আমি সেকেন্ডে দিছি, যাতে হচ্ছে এখন যতবার আটকাবো তখন ক্লাস নেওয়ার সময় তখন আরও ভালো মাথায় থাকবে, ওই পাঠটুকু একটু মনে রাখা লাগে এই জন্যে। আচ্ছা, তাহলে আমরা এটা তো বলে ফেললাম, এটা তো বুঝে ফেললাম আশা করা যায়, তাই না? এবার আমরা নতুন কোয়েশ্চেনে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তো নতুন কোয়েশ্চেন্সগুলোতে আর বেশি ঝামেলা লাগবে না, নতুন কোয়েশ্চেন্সগুলোতে স্পেসিফিক ইনফো দিয়ে দিয়ে আমরা করে ফেলবো, ওকে। তো ফার্স্ট তারপর কোয়েশ্চেন হোমওয়ার্ক। উপকেন্দ্র হচ্ছে মূলবিন্দু আর হচ্ছে দ্বিগাক্ষরেখা হচ্ছে 2x + y - 1 = 0। এই শর্তে পরবর্তী সমীকরণ বের করব, ঠিক আছে? এই শর্তে পরবর্তী সমীকরণ বের করব। এবার পরের কোশ্চেন দেখো, উপকেন্দ্র 1 - 1 এবং শীর্ষে স্পর্শক এত। কোয়েশ্চেন ইজ পরবর্তী সমীকরণ কত? তো উপকেন্দ্র শীর্ষে স্পর্শক,
এখন বলো উপকেন্দ্র এবং শীর্ষে স্পর্শকের কেসে পরাবৃত্ত সমীকরণ বের করার জন্য আমরা যে ডাটাটা যেভাবে বের করব, দেখো বেসিকটা বলি। এক্স এর মান 1, ওয়াই মান -1, এটা হচ্ছে উপকেন্দ্র। আর উপকেন্দ্র দিয়ে আর শীর্ষে স্পর্শকের ক্ষেত্রে আচ্ছা এইভাবে আমরা না বসাই, আসলে যেটা ভালো হবে সেটা হচ্ছে রেগুলারভাবে পরাবৃত্তটা আঁকা, অক্ষ না দেওয়ার। উপকেন্দ্র 1, -1 আর শীর্ষে স্পর্শক হচ্ছে এই লাইনটা। এটা এই লাইন কি শীর্ষে স্পর্শক না? বলো দেখি তো, বুঝতেছ? শীর্ষে স্পর্শক হচ্ছে x - y + 2 = 0। অক্ষ না কিন্তু, ভুলেও না, এটাকে x অক্ষ টান ওয়াইকে টান দিলে কিন্তু ফিগারটাতে 0 দিয়ে দিবে। তো হচ্ছে অক্ষ না দিয়ে তুমি এটা বেসিক হিসেবে আঁকতে পারো। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে শীর্ষবিন্দু এ, আর এখানে লাইন টানলে এটা হচ্ছে দ্বিকক্ষ রেখা mz। তো তোমার হচ্ছে উপকেন্দ্র দিছে আর শীর্ষে স্পর্শক দিছে, তোমার কি লাগবে? তোমার দ্বিকক্ষ রেখার সমীকরণ লাগবে, তাইলে তুমি ডিরেক্টলি পারবা। তো তোমার টার্গেট হচ্ছে mz এর সমীকরণ বের করা, টার্গেট হচ্ছে এটা। কেমনে বের করবা দেখো, কৌশলটা দেখো। এই যে শীর্ষে স্পর্শক দিছে তার উপর লম্ব রেখার সমীকরণ বের করব as, যা এস বিন্দুগামী। তাহলে এস রেখার সমীকরণ চলে আসলো আর এই রেখার সমীকরণ চলে আসলো, তাদের ছেদবিন্দু হবে এ, শীর্ষবিন্দু, আর এই এ হবে জেড বিন্দু, দ্বিকক্ষ রেখা পাদবিন্দু, এবং এস বিন্দুর মধ্যবিন্দু এ। তো সেই শর্তে জেডের কোঅর্ডিনেট আমরা বের করতে পারবো। আর তারপর এই এস রেখার মানে এই শীর্ষে স্পর্শক রেখার সমান্তর হচ্ছে mz, সেই হিসেবে mz রেখার সমীকরণও তুমি বের করে ফেলতে পারবা। মানে সরল লেখার ফুল অ্যাপ্লিকেশন, খুব সহজ, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে ঝামেলার। তো সেটা আমরা একটু ট্রাই করি, ঠিক আছে? তো তাহলে এবার দেখো এস রেখার সমীকরণ, এস রেখা, তাহলে এটা এটা ধরো যে আমি এ বি দিলাম। হ্যাঁ, আমরা শীর্ষে স্পর্শক রেখাটাকে আমরা এ বি দ্বারা ডিফাইন করলাম। তো এস লম্ব এ বি, দেখো প্রসেসটা দেখো তাদের স্ট্রাকচারটা। সুতরাং এস রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্কের রূপান্তর মানে সহগের রূপান্তর, মাঝখানে চিহ্নের রূপান্তর, আর প্লাস কে = 0, যা সুতরাং এক্স এর মান হচ্ছে 1, ওয়াই মান -1, এস এর কোঅর্ডিনেট চলে আসলো x + y = 0, ঠিক আছে? এস এর কেসটা এটা আসলো, কে এর মান 0 আসলো, তাহলে এস এর মান আসলো x + y = 0। আচ্ছা, তাহলে এখন বলো এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 বলি, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 বলি, 1 এবং 2 এর ছেদবিন্দু হচ্ছে আমাদের এ, তাহলে এ স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। সেটা করি, দেখো 2 নম্বর থেকে পরের পার্ট। x = -y, আবার 1 নম্বর সমীকরণে x এর মান বসাও, x এর মান -y বসাও, -y আর 2টা ডান পাশে গেলে -2, তাহলে y = 1। তাহলে 2 নম্বর সমীকরণ হতে এটা যদি 3 নম্বর সমীকরণ দাও, 3 নম্বরতে x = y মান হচ্ছে 1, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -1, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -1, আশা করি কথাটা ক্লিয়ার। আচ্ছা, এবার জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1, y1, মানে এটা ফিক্সড কোঅর্ডিনেট। ধরি জেড বিন্দুর স্থানাঙ্ক তাহলে জেড বিন্দু এবং এস বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এ, তাহলে প্রশ্ন মতে দিব। সুতরাং প্রশ্ন মতে
জেড বিন্দু এবং এস বিন্দুর মধ্যবিন্দু যেহেতু এ, আর এ এর ভ্যালু যেহেতু তুমি -1 আর 1 পাইছো, তাহলে এক্স এর মধ্যবিন্দু কেসটা হচ্ছে -1, দ্যাট ইজ x1 + 1/2, তাই না? এটা x1 + 1/2, দ্যাট ইজ a এর x এর স্থানাঙ্ক, এবং a এর ক্ষেত্রে y এর মান হচ্ছে 1, তাই না? y1 - 1/2, x1 = -3, (2 + 1), that is y1 = +3। তার মানে কি পেয়ে গেলা? জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা -3, +3। দেখো, জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা -3, +3। জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা -3, +3। আচ্ছা, ওকে, আচ্ছা। তো যদি -3, +3 হয়ে যায়, তাহলে আবার এমজেড এর সমীকরণ বের করা কিন্তু কঠিন কাজ না। এমজেড সমান্তরাল এবি, তাই না? দ্বিগাক্ষরেখা এবি এর সমান্তরাল। তো পরের পার্ট, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসে, রিটেনে আসে। তাহলে এখানে এমজেড সমান্তরাল এবি, ঠিক আছে? এমজেড সমান্তরাল এবি। সো এমজেড এর সমীকরণ, এবি এর সমীকরণ তো x - y - +2 = 0। তাহলে এমজেড এর সমীকরণ x - y + k, যা কত বিন্দুগামী? দেখো, z of -3, 3 বিন্দুগামী। তাহলে k = 6। সুতরাং এমজেড এর সমীকরণ, যাক, মানে দ্বিগাক্ষরেখার সমীকরণ আমরা পাইলাম। সুতরাং পরবর্তী সমীকরণ, তাই না? উপকেন্দ্র কত পাইছো বলো? উপকেন্দ্র দিয়ে দিছে 0, 0, না সরি, -1 - 1, তাই না? তাহলে SP = PM, উপকেন্দ্র দিয়েছে 1 - 1, তাহলে x1 - 1 PM হোমওয়ার্ক, বাকি অংশটুকু হোমওয়ার্ক, ঠিক আছে? আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো, এটা আগের স্লাইড। তাড়াতাড়ি দেখে জানাও কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা। এটা হচ্ছে প্রথম অংশ, কয়েকটা স্টেপ ফলো হলো।
দেন লাস্ট এই অংশ, তাই না? দেখো আচ্ছা, প্রথম অংশটা রাখলাম। ওকে, তো এরপর আমরা নতুন কোয়েশ্চেন্স পাঠাচ্ছি। দেখো নতুন কোয়েশ্চেন হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক, উপকেন্দ্র -1,1 আর শীর্ষ 2,-3 এর পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো কিভাবে করবো দেখো, আমরা নর্মাল অক্ষর আনলাম, এই হচ্ছে শীর্ষ 2,-3, এই হচ্ছে উপকেন্দ্র -1,1, ঠিক আছে? তো ফ্যাক্ট ইজ আমাদের এখন কি লাগবে, দ্বিঘাক্ষরেখা লাগবে। খুব সহজ, সেই দ্বিঘাক্ষরেখা কেমনে পাবা? এই যে লাইনটা, এটা হচ্ছে দ্বিঘাক্ষরেখা, এবং এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান। সো তুমি অলরেডি এটা আমি করে দিচ্ছি, তাই না? তো আগের অঙ্কেতে তো মধ্যবিন্দুর শর্ত দিয়ে জেড বিন্দু স্থানাঙ্ক বের করবো, আর জেড বিন্দু স্থানাঙ্ক পাওয়া মানে দ্বিঘাক্ষরেখার পাদবিন্দু পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের এমজেড রেখার সমীকরণ বের করবা। কেমনে? কয়েকভাবে করা যায়। সরলরেখা যদি ভালো বুঝো, এই যে জেডএস রেখার ঢাল বের করলা, তার উপর লম্ব রেখার ঢাল হবে এমজেড। ঢাল যে দুইটা লম্ব রেখা ধরে ঢালের গুণফল -1 হয়, সেই শর্ত দিয়ে এমজেডের ঢাল চলে আসবে। তারপর একটা নির্দিষ্ট বিন্দুগামী যেটা জেড বিন্দু আর ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ যে y-y1 = ঢাল m of x - x1, সেটা দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে? সো এটা আমরা হোমওয়ার্ক দিলাম, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া হলো। ওকে, ফুললি কমপ্লিট। আচ্ছা, ওকে, তাহলে আমরা কিন্তু এই রাশিমালা পরের সমীকরণ পার্টটাতে পরাবৃত্তের কেসে এগুলো ভালোভাবে শেষ করতে পারছি, তাই না? দেখো একটু, রাশিমালার পর পরাবৃত্তের সমীকরণ পার্টের এগুলো ভালোভাবে শেষ করতে পারছি, ঠিক কিনা বলো? দেখো আচ্ছা, তারপর ওকে, আমরা এবার পরাবৃত্তের আরেকটা কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এখান থেকে কোশ্চেন আসে। উপকেন্দ্রিক দূরত্ব, এটা পড়লে পরাবৃত্ত পাঠটা শেষ হবে। উপকেন্দ্রিক দূরত্বের পাঠটা কমপ্লিট করতে পারলে পরাবৃত্তের পাঠটা শেষ হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা উপবৃত্ত বা অধিবৃত্ত পাঠের উপবৃত্তের পাঠে আলোচনা হয়, তারপর অধিবৃত্তের পাঠে আলোচনা, তাই না? এভাবে হচ্ছে আমরা কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করি। আর কালকে ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাকিটা শেষ করে ফেলতে। আজকে এটা শেষ করিনি, কারণ মূল আলোচনা তো এখানে থাকে, উপকেন্দ্রিক উপবৃত্তের পরাবৃত্তের মধ্যে থাকে মূল আলোচনা। তো দেখো, উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক দূরত্ব সম্পর্কিত। সো উপকেন্দ্রিক দূরত্ব সম্পর্কিত মানে হচ্ছে কি, দেখো যে এই যে বেসিকটা দেখো, y² = 4ax, এটার উপকেন্দ্র এখানে, হ্যাঁ? তো এই দূরত্বটা হচ্ছে a, তাই না? mz। তো এখন ঘটনা কি ঘটতেছে দেখো, ঘটনা হচ্ছে এখানে একটা পয়েন্ট আমি নিলাম p of x, y, ওকে। উপকেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে কি বলো, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু দূরত্ব।
কোনো বিন্দুর দূরত্ব, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দূরত্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এই পি বিন্দুটা ধরা যায় এই পয়েন্টে আছে, আর পি থেকে এম জেড এই দূরত্ব। তো এই কেসে বলো এস পি ইকুয়াল টু পি এম তো তুমি লিখতে পারো, আর সে পি এম সমান জেড এস এটা লেখা যায়, আর সে জেড এস সমান জেড এ প্লাস এ এস লেখা যায়, যেখানে বলো জেড এ এই দূরত্বটাকে এ, জেড এস এই যে এক্স প্লাস ওয়াই না, এই দূরত্ব হচ্ছে আমরা এক্স ধরতেছি, আর এই দূরত্ব হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স কমা ওয়াই। তো এই এক্স এবং কেসটা কী হয় যে মুভ করে, তাই না? এক্সের মানটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক না বলো? এখানে আসলে এক্সের মান চেঞ্জ হবে, এখানে আসলে এক্সের মান চেঞ্জ হবে, এখানে এক্সের মান চেঞ্জ হবে, এখানে এক্সের মান চেঞ্জ হবে। এক্সের মানটা আসলে হ্রাস বৃদ্ধি ঘটে, আর সেই জন্য এখানে এ না ধরে এক্সের কন্ডিশন ধরতেছি, বুঝছো? এ প্লাস এস, এবং এটা হয়ে যাচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব বের করার সূত্র। ওকে, আচ্ছা, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু কেসে ওয়াই হয় আর কি যোগ করলে। তো তাহলে দেখো এখানে আমরা কোয়েশ্চেন্সে আসি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপরস্থ বা উপরে স্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6। কোয়েশ্চেন ইজ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কোয়েশ্চেন হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, মেহেদী হাসান রেজেন করেছো, মেহেদী হাসান বলো। এই হচ্ছে ফিগার, শর্ত। আচ্ছা, ওকে, আমরা এবার আচ্ছা যাই হোক, দেখো তো এখানে সলভ পার্ট দেখো, ওয়াই স্কোয়ার 16x মানে 4 × 4 × x। তাহলে এখানে উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস এ, তাই না? উপকেন্দ্রিক দূরত্ব কী হবে বলো? x প্লাস এ। এসি মান হচ্ছে 6, x প্লাস এর মান হচ্ছে 4, বিন্দু স্থানাঙ্ক কিন্তু x এর মান 2। ওই বিন্দুটা তো পরাবৃত্তের উপরে অবস্থিত হবে, এই জন্য সিদ্ধ করতেছি, x এর মান 2 বসাই দিছি। 32 মানে যে 16 দুগুণে 32 প্লাস মাইনাস 4√2। সুতরাং বিন্দুটির, কারণ বিন্দুটা উপরে নিচে দুই জায়গায় একই সাথে হতে পারে, তাই না? একই দূরত্বের জন্য x এর মান হচ্ছে 2, y এর মান প্লাস মাইনাস 4√2। ঠিক আছে, কারণ যে কোনো বিন্দুর কেসে সেটা কি, এই পয়েন্ট উপকেন্দ্র হতে এই পয়েন্টের দূরত্ব এবং সমানভাবে নিচের দূরত্ব সমান, বা উপকেন্দ্র হতে এই পয়েন্টের দূরত্ব এবং ঠিক সেমভাবে এখানে একটা পয়েন্ট আছে যেটা দূরত্ব সমান। সো নির্দিষ্ট দূরত্বের জন্যে পরাবৃত্তের উপরে ওই বিন্দুটা পাওয়া যাবে কয়টা? 2টা। তো সেটা আমরা এখন সলভ করলাম, ঠিক আছে? সেটা আমরা সলভ করলাম। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, মেহেদী হাসান রেজেন করেছো, বলো। ওই যে sp = x + a ওই জায়গাটায় আরেকটা ক্লিয়ার করেন। ওই যে এটা খুব সহজ, প্রমাণটা খুব সহজ প্রমাণ। দেখো sp = pm, এটা তো আমরা জানি,
তাই না? হ্যাঁ। তো পিএম এর দূরত্ব আর এখানে বলো এই যেটা যে কারণে লম্ব বরাবর নিচ্ছি প্রমাণের সুবিধার্থে জেডএস দূরত্ব সমান হবে জেডএস মানে জেডএ প্লাস এএস আর জেডএ মানে তো এ আর এএস হচ্ছে এই যে পি এর কন্ডিশন এক্স মানে এটা একটু কনফিউজিং প্রমাণ বাট সহজ প্রমাণ ভাইয়া যদি সমান না হয় ভাইয়া পিএম ওইটাই। যদি জেডএস সমান না হয় যে তোমাকে বললাম বলে প্রমাণ দেখানোর জন্য তোমাকে সমান করে আমি প্রমাণটা দেখাচ্ছি আর সমান যদি না হয় যদি বিন্দুটা এখানে অবস্থিত হয় তাহলে এই দূরত্বতে তো এক্সের একটা মান পাবা তাই না? তো এই যে এক্সের মান তখন এটুকু নিবা যে এক্সের মানটা আসবে আমরা এখন যে বিন্দুটাকে এসে পাইছি এক্সের মান পাইছি না একটা সো এক্সের মান তো চেঞ্জেবল এবং এই এক্স তো যে কোনো কিছু হতে পারে এই রেখার গ্রাফের উপর যে কোনো পয়েন্টে এক্সটা হতে পারে যে কোনো পয়েন্টে এখানে হইতে হবে সেটা তো বলিনি একবারও কারণ এক্স তো চলমান বিন্দু স্থানাঙ্ক মানে মুভ করতেছে নন স্টপ মুভ করতেছে বুঝছো? তো এক্স এখানে হইতে পারে বা যে আচ্ছা হ্যাঁ ওকে আশা করি সলভ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ জাওয়াদ বিন হাসান প্রেজেন্ট করেছে বলো কোনো কনফিউশন আছে? আচ্ছা হোপফুলি নাই। সো আমাদের এখানে তাহলে এই পার্ট পর্যন্ত আলোচনা শেষ হইল। আচ্ছা জুমে আমরা অলমোস্ট 2 আওয়ার টাইম স্পেন্ড করে ফেলেছি তাই না? জুমে অলমোস্ট 2 ঘন্টা সামথিং হয়েছে যা খুবই ভালো। আর আমরা আমাদের পরের অংশের আলোচনা আমরা নেক্সট ক্লাসে শুরু করব ঠিক আছে? আজকের লেকচারের পর্ব এখানে আমরা রাখি এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট অংশগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুরু করব কেমন? সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঈদের আগে চেষ্টা করব কালকে ক্লাস নিলে পরাবৃত্তর সাথে উপবৃত্ত অধিবৃত্ত যেন শেষ হয়ে যায়। উপবৃত্ত অধিবৃত্তে পর্ব আলোচনা ছোট, পরাবৃত্তে আলোচনা পর্ব একটু আস্তে দিয়েছি বা অনেক বড় নিয়েছি, উপবৃত্ত অধিবৃত্তে আলোচনা ছোট। সো একসাথে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে? হ্যাঁ সবার জন্য শুভকামনা। একটু এইগুলো শেষ করে রাখো আর আমরা ভিডিওটা দিয়ে দিব। ক্লাস টাইমটা এরকম সকাল 11:45 এই টাইমে তোমরা তোমাদের পারফরমেন্স ভালো পাওয়া গেছে। সো 11:45 রাখি ঠিক আছে? 11:45 ভালোভাবে আশা করা যায়। ওকে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।